আর তারপরে খাওয়া ফেলে রেখে ওপরের পাহাড়ের দিকে উঠতে শুরু করলো সেই বাঘিনী। বুঝলাম সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। তড়িঘড়ি বন্দুক বের করে টেনে দিলাম ঘোড়া, আর প্রায় সাথে সাথেই সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো পাশের একটা ঝোপে। হিংস্র বাঘিনী আর হিংস্র গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য করাটা খুব কঠিন। মজা করছিলাম। আজকের গল্পটা একটু অন্যরকম একটু অ্যাডভেঞ্চারের গল্প। চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প। অনির্বাণ ভট্টাচার্যের লেখা আহত নরখাদক। নৈনিতালের উত্তর পূর্বে একটি লম্বা পর্বতমালা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়ে রয়েছে। এই পর্বতমালার পশ্চিম প্রান্তে মুক্তেশ্বর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। এই ইনস্টিটিউটে গবাদি পশুর রোগ ব্যাধি নিয়ে চর্চা এবং তার প্রয়োজনীয় টিকা তৈরি করা হয়। যারা অন্তত কিছুদিন মুক্তেশ্বরে কাটিয়েছেন তারা জানেন যে এখানকার মতো মনোরম আবহাওয়া কুমায়ুনের আর কোথাও নেই, এবং এটি কুমায়ুনের সবচেয়ে সুন্দর জায়গা। এই পর্বতশ্রেণীর পাশের জঙ্গলে একটি বাঘিনী থাকত। ছোটোখাটো সম্বর হরিণ, কাকর হরিণ, বুনো শুয়োর মেরে দিব্যে আনন্দে ছিল সে। কিন্তু সমস্যা বাঁধল একটা সজারু মারতে গিয়ে। তার হাতে পায়ে প্রায় খান 50 সজারুর কাটা ফুটে ক্ষতবিক্ষত হয়ে যায়। বাঘিনী তার মুখ দিয়ে যতগুলো সম্ভব কাটা বের করেছিল ঠিকই, কিন্তু যেগুলো বার করা সম্ভব নয় সেই জায়গার ক্ষত পেকে ঘা হয়ে যায়। আহত বাঘিনীটি একটি ঘাসের জঙ্গলে শুয়েছিল। একজন হতভাগিনী মহিলা সেই জঙ্গলটাই বেছে নেয় ঘাস কাটার জন্য। তিনি বাড়ির গবাদি পশুর জন্য খাবার জোগাড় করতে ওই জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলেন। প্রথমে সেই মহিলা বা বাঘিনী কেউই একে অপরের উপস্থিতি টের পায়নি। মহিলাটি কার্যত একেবারে কাছে চলে আসায় বাঘিনী তার উপর লাফ দেয়। তার এক থাবায় মহিলার মাথার খুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরবর্তীকালে যখন সেই মহিলার দেহ উদ্ধার হয় তখন সেই দেহের পরিস্থিতি দেখেই বোঝা যায় যে কতটা আকস্মিক এবং দ্রুত গতিতে মৃত্যু নেমে এসেছিল সেই মহিলার উপর। মহিলাটিকে ফেলে রেখে আহত বাঘিনীটি প্রায় 2 মাইল দূরে একটি ফাঁপা গাছের গুড়ি আড়ালে আশ্রয় নিয়েছিল। দিন দুয়েক পরে এক কাঠুরিয়া সেই গাছে কাঠ কাটতে উপস্থিত হয়। ভদ্রলোক কাঠ কাটার জন্য সবে কোমর বেঁধে লেগেছে, এমন সময় সেই বাঘিনী পিছন থেকে এসে ওর উপর আক্রমণ করে। কাঠুরিয়ার পিঠের খানিকটা অংশ খুবলে খায় সে। সম্ভবত তখনই সেই জন্তুটি বুঝতে পারে যে এই আহত অবস্থায় মানুষকে মেরে খুব সহজেই নিজের পেট চালানো সম্ভব। আর এরপরে মাত্র 1 দিনের ব্যবধানেই তার তৃতীয় শিকার করে এলাকায় নরখাদক হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করে সেই বাঘিনী। আমি যখন তার কথা শুনতে পাই সেই সময় বহু শিকারী মুক্তেশ্বরে পৌঁছে গেছে। নরখাদকটি ইতিমধ্যেই 24টি শিকার সেরে ফেলেছে। এমনকি সেই বাঘের ভয়ে মুক্তেশ্বর ভেটেরিনারি ইনস্টিটিউটের কাজকর্মও থমকে গিয়েছিল। সেখানকার অফিসাররাই সরকারের কাছে তদবির করে যাতে আমি সেখানে গিয়ে ওই নরখাদকের সংহার করি। আমার কাজ বড় সহজ ছিল না, কারণ আমি ওই জায়গাটাকে ঠিকমতো চিনতামই না এবং এর আগে কোনোদিন বাঘিনী শিকারও করিনি। জনা 3 চাকর বাকরের হাতে ব্যাগপত্র ধরিয়ে রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। একটা .500 দোলনা এক্সপ্রেস রাইফেল সঙ্গে নিয়েছিলাম আমি। নৈনিতাল এবং মুক্তেশ্বর রোডের ঠিক মাঝখান থেকে শুরু হয় ওই বাঘিনীর এলাকা। আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে অনেক গুহা, গর্ত এবং বাঘের লুকোবার জায়গা পেরিয়ে আমরা একটা সমতল জায়গায় এসে পৌঁছালাম। এখানে মুক্তেশ্বর পোস্ট অফিস এবং একটা ছোট বাজার রয়েছে। অত সকালে পোস্ট অফিস খোলা ছিল না। বাজারের দোকানদারদের জিজ্ঞাসা করে পথের হদিশ পেলাম আমরা। ডাকবাংলোর দিকে যেতে যেতে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। এমন সময় 1 ডজন ইউরোপীয় ব্যক্তি
বন্দুক পিস্তল নিয়ে আমার পাশ দিয়ে হেঁটে গেলেন। একজন সার্জেন্ট তাদের পিছন পিছন পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। ভদ্রলোককে চিনতাম, জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? এদিককার খবর কি? সার্জেন্ট বললেন, ভালো থাকার জো আছে নাকি মশাই? বাঘের ভয়ে লোকজনের থরহরি কম্প। সরকার তো ইতিমধ্যে ইনস্টিটিউটের অফিসারদের কাছে আপনার এখানে আসার খবর পাঠিয়ে দিয়েছেন। সেটা শুনে মশাই, সত্যি বলতে একটু মনে মনে স্বস্তি পেয়েছি। বললাম, কেন এরকম বলছেন কেন? সার্জেন্ট আমার দিকে একটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বললেন, এলাকার অবস্থা ভালো নয় সাহেব। বাঘের কারণে লোকজন দিনের বেলাতে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। সন্ধ্যের পর প্রায় সকলেই দরজা বন্ধ করে বসে থাকছে নিজের নিজের বাড়িতে। আর একটা কথা বলে রাখি সাহেব, বলে ভদ্রলোক একটু এদিক ওদিক দেখে নিলেন। শুধালাম, কি কথা? ভদ্রলোক গলাটা আরেক প্রস্ত খাদে নামিয়ে বললেন, ইতিমধ্যে বাঘিনীটিকে মারার বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। সব চেষ্টা জলে গেছে সাহেব। কাজে এখন আপনি ভরসা মশাই। আর যে কোনো প্রয়োজনে আমাকে খবর দেবেন। আর কেউ না থাকুক, আমি সব সময় আপনার পাশে আছি। আমায় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলেন সার্জেন্ট। মাইল দুয়েক দূরেই একটু নিচের দিকে বদ্রিশার আপেল বাগান আছে। বদ্রিশার ছেলে আমার অনেক দিনেরই বন্ধু। সে নৈনিতালে গিয়ে আমায় বাঘিনীটিকে মারতে আসার প্রস্তাব দিয়েছিল। প্রয়োজনে আমাকে সমস্ত রকম সাহায্য করবে এমন প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু তখন আমি ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইনি। আর যখন সরকারের অনুরোধে সেই বাঘিনীটিকে মারতে হাজির হয়েছি, তখন ভাবলাম তার প্রস্তাব স্বীকার করাটাই বুদ্ধিমানের কাজ। সে জায়গাটাকে ভালো চেনে। আর তাছাড়া বাঘিনীর শেষ শিকারটিও নাকি বদ্রীদের বাগানের কাছেই হয়েছিল। সাদের বাগানে যাওয়ার আগে ভাবলাম একবার উল্টো দিকে গ্রামগুলোতে খোঁজ নিয়ে আসি। সে পথে পা বাড়াতেই চোখে পড়ল একটি বাচ্চা মেয়ে একটা বড় মোষকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মোষটা কিছুতেই যেতে চাইছে না। মোষটা নিজের জায়গা ছেড়ে নড়ছে তো নাই, বরঞ্চ বাচ্চাটাকে উল্টো দিকে টানছে। আমি তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম। শুধলাম, মোষটার নাম কি? মেয়েটি মিষ্টি স্বরে বলল, কালুয়া। মোষটির অনুর অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম, আমরা কালুয়াকে চুরি করে নিয়ে যাচ্ছি না তো? মেয়েটি চোখ বড় বড় করে বলল, মোটেই না। তবে এ মোষ কার? শুধলাম আমি বাচ্চা মেয়েটাকে। আমার বাবার। তবে নিয়ে চললে কোথায়? বাড়ি যাচ্ছ বুঝি? না, কাকার বাড়ি যাচ্ছি। কাকা কালুয়াকে দিয়ে হাল চাষ করাবে। কেন, তোমার কাকার মোষ নেই? ছিল দুটো, কিন্তু এখন একটাই আছে। আরেকটার কি হলো? গতকাল বাঘে একটা মোষ মেরে ফেলেছে। আপনি কি বাঘ মারতে এসেছেন? আমি তো বাঘ মারতেই এসেছি। তুমি কি জানো যে ওই বাঘিনী মানুষ মেরেছে? হ্যাঁ জানি তো। কুন্তির বাবাকে মেরেছে, বংশী কাকুর মাকে মেরেছে, আরো এরকম কয়েকজনকে মেরেছে ওই বাঘটা। তবে তুমি একা একা এই পথে চলছো কেন? বললাম না, মোষটাকে দিতে যাচ্ছি কাকাকে। তোমার বাবা এলেন না কেন? বাবার ম্যালেরিয়া হয়েছে। দেখলাম মেয়েটির মুখে একটা বিষাদের ছায়া নেমে এলো। শুধলাম, তোমার কোনো দাদা নেই? বিষাদের ছায়া দীর্ঘ হলো। সে জবাব দিল, ছিল, কিন্তু বছর কয়েক হলো মারা গেছে। মা? মেয়েটির মুখ দেখে বুঝলাম এক্ষেত্রেও উত্তরটা নেতিবাচক। তাই বললাম, বাঘটাকে তো মারবো, কিন্তু একটা সমস্যা আছে। কোথায় যে তার দেখা পাবো? তুমি কি জানো তাকে কোথায় পাবো? সে উদ্গ্রীব হয়ে বলল, হ্যাঁ আমি জানি, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। আচ্ছা, বাঘটা যখন মোষটাকে মেরেছে তখন কি সেটা একা ছিল? না না, গ্রামের অন্যান্য গরু ছাগলের সাথেই ছিল মোষটা। তুমি দেখেছো? না, শুনেছি। সকালে মেরেছিল না সন্ধ্যায়? ভোরবেলা।
আমরা দুজন আধ মাইল চলার পর বাচ্চা মেয়েটি একটা গরু ছাগলের চলার পথের দিকে দেখিয়ে বলল, এই যে পথটা সোজা জঙ্গলের ভিতরে চলে গেছে, ওখানে গরু ছাগল সব চড়ানো হয়। ওদিকেই বাঘিনীটা মোষটাকে মেরেছিল। রাস্তাটা দেখে নিয়ে আমি বাচ্চা মেয়েটিকে তার বাড়ি পৌঁছে দিয়ে এলাম। এই রাস্তাটা ধরে সোজা প্রায় 1.25 মাইল গিয়ে তার সমান্তরালে 100 গজ নিচে নেমে এলাম। আর সেখানেই মোষটাকে ঘষতে নিয়ে যাওয়ার দাগ দেখতে পেলাম। কিছু দূর যেতেই সে মরা মোষটার দেহ দেখতে পেলাম আমি। তার পিছনের পায়ের বেশ খানিকটা অংশ বাঘে খেয়ে ফেলেছে। মৃতদেহটা একটা গভীর খাদের প্রায় 40 ফুট দূরে পড়েছিল। আর তার কিছুটা দূরেই একটা লম্বা গাছ ঝুঁকে পড়েছিল উপত্যকার ওপর। আজ অমাবস্যা। বাঘ যদি অন্ধকারে ফিরে আসে তবে সেটাকে শিকার করার সবচেয়ে সুবিধাজনক জায়গা ওই গাছের মগডাল। এখন আন্দাজ 2টো বাজে। ভাবলাম এখনই গিয়ে বদ্রির সাথে দেখা করে আসা দরকার। সে নিজের বাগানের একটা ক্ষতিগ্রস্ত আপেল গাছের তদারকি করছিল। আমাকে দেখেই শশব ব্যস্ত হয়ে পড়ল সে। তাড়াতাড়ি গেস্ট হাউসে নিয়ে গেল আমাকে। গেস্ট হাউসের বারান্দায় এসে বদ্রিকে আমার এখানে আসার কথা বললাম। বুঝলে, খোদ সরকার বাহাদুর অনুরোধ করেছেন। এই অনুরোধ অস্বীকার করা প্রায় সম্ভব নয়। কাজেই বদ্রি বলল, আর বলবেন না স্যার, কতবার যে শিকারীরা সেই বাঘটাকে ধরার চেষ্টা করেছে তার ইয়াত্তা নেই। আর তাই গ্রামের লোকরা এখন বেশ হতাশ। কাজে বাঘিনীটা নতুন কোনো শিকার করলেও তারা আর কাউকে সেটা জানানোর প্রয়োজন বোধ করছে না। শুধলাম, এ ব্যাপারে তোমার কি মত বদ্রি? করবেট সাহেব, আমার ধারণা মুক্তেশ্বরের মাত্র একটাই বাঘ আছে এবং এসব তারই কীর্তি। শোনা যাচ্ছে সেটা নাকি ডান পায়ে খোঁড়া, কিন্তু কিভাবে যে সে খোঁড়া হয়েছে তা এখনো জানা যায়নি। আর সবচেয়ে বড় কথা যে সেটা যে বাঘ না বাঘিনী তাও বোঝা যাচ্ছে না। বললাম, বুঝলে বদ্রি, মোষটাকে যেখানে মারা হয়েছে তার কাছে একটা গাছ আছে। ভাবছি ওটার উপরে বসেই বাঘের অপেক্ষা করব। তাহলে এক কাজ করি না কেন, আমি বরং আরো 2জন লোক নিয়ে তোমার সাথে যাই। এখানকার লোকেরা বলে এক্সে ভ্যালে দো। গরম গরম চা আর পুরি খেয়ে আমরা রওনা হলাম জায়গাটার দিকে। কিন্তু সেখানে গিয়ে চারপাশ দেখে নি বদ্রি বলল, সাহেব, এখানে তো 2টো মাচা বাঁধার জায়গা নেই। কেবলমাত্র একজনই ওই গাছে বসতে পারবে। তার চেয়ে এক কাজ করুন, আপনি আজকে ফিরে চলুন। আমরা বরং কাল সকাল সকাল এসে কিছু একটা ব্যবস্থা করব। মনে মনে ভাবলাম, এখানে বেজায় ভাল্লুকের উৎপাত। এই মরা মোষটাকে ফেলে রেখে গেলে ভাল্লুকেই না টেনে নিয়ে যায়। তাহলে এই নরখাদকে শিকার করার একটা সুযোগ নষ্ট হবে। বললাম, না হে, তার চেয়ে তোমরা ফিরে যাও। আমি বরং একাই দেখি কি করা যায় এখানে। এই বলে গাছের ডালে চড়ে বসলাম। বদ্রি বলল, বেশ, আপনি যখন যাবেন না তাহলে সাবধানে থাকবেন। তারপর চারপাশটা দেখে নিয়ে আবার বলল, ব্যাটাকে বিশ্বাস নেই। কাল ভোর ভোর আমি লোক লস্কর নিয়ে চলে আসবো। গাছের ডালে এমনভাবে বসে রইলাম যাতে বাঘিনীটা যদি আমার পিছন থেকে আসে তবে আমাকে দেখতে পাবে না, কিন্তু যদি সামনে থেকে আসে তবে পরিষ্কার দেখতে পাবে। মোষটা আমার থেকে আন্দাজ 15 ফুট দূরে ডান পাক আমার দিকে করে পড়ে আছে। আমি 4টে নাগাদ গাছের ডালে উঠলাম। আন্দাজ 5টা নাগাদ একটা কাকর হরিণ ডেকে উঠল। বুঝলাম নির্ঘাত বাঘ আসছে। কাকরটা বেশ খানিকক্ষণ ডেকে দূরে সরে যেতে থাকলো। বুঝলাম বাঘ বাবাজি কাছাকাছি কোথাও খাপটি মেরে পড়ে আছে। বদ্রির বলা কথাগুলো মনে পড়ে গেল। বাঘটা নিশ্চয়ই চুপচাপ বসে দেখছে যে তার ফেলে রাখা শিকারের আশেপাশে কোনো মানুষজন নেই তো। আমিও চুপ করে বসে প্রতীক্ষা করতে লাগলাম। সুদীর্ঘ সময় অতিবাহিত হলো। ধীরে ধীরে সারা জঙ্গলে অন্ধকার নেমে এলো।
আমার চোখের সামনের দৃশ্যপট ক্রমশ আবছা হতে হতে একসময় অন্ধকারে মিলিয়ে গেল। তবে সেই মোষটা একেবারে ধবধবে সাদা হওয়ায় সহজেই চোখ পড়ছিল। এরপর ঘটল সেই ঘটনা। কিছু একটা খুব সন্তর্পণে পিছনের খাদের দিক থেকে আমার গাছের দিকে উঠে এলো। বুঝলাম সেই বাঘটা নিঃশব্দে এসে বসেছে আমারই গাছের তলায়। বিকেল থেকেই ঘন মেঘে আকাশ ছেয়ে ফেলেছিল। এখন এমন আঁধার হয়েছে যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। শব্দটা শুনে বুঝলাম বাঘটা ধীর পায়ে এগিয়ে গেছে মোষটার দিকে। সে মাছি তাড়ানোর জন্য মোষটার গায়ে ফু দিচ্ছে। আমি তাড়াহুড়ো করলাম। বাঘ এখনো তার শিকারটাকে টানতে শুরু করেনি, তার মানে সে এখনো নাগালের মধ্যেই রয়েছে। চাঁদের আলোয় আমার দেখতে খুব একটা অসুবিধা হলো না, কিন্তু আজ মেঘের কারণে আর অমাবস্যা হওয়ায় কোথাও এতটুকু আলো ছিল না, এমনকি বিদ্যুৎ চমকের আলোও ছিল না। অতএব শ্রবণেন্দ্রিয়ের ওপরেই ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। বন্দুকের নলটা কবজির ওপর রেখে সোজা হয়ে বসলাম। তারপর ভালো করে শব্দ শুনে চালিয়ে দিলাম গুলি। গুলি চলার সাথে সাথেই বাঘের গর্জন শুনতে পেলাম। বুঝলাম সে এক লাফে সামনের উঁচু উপত্যকায় গিয়ে পড়েছে। হঠাৎ সব চুপ হয়ে গেল। মিনিট তিনেক কোনো শব্দ পাওয়া গেল না। মনে মনে আশ্বস্ত হলাম নির্ঘাত লক্ষ্যভেদ হয়েছে। এই ভেবে সবে বন্দুকটা ঘাট থেকে নামিয়েছি, অমনি আবার তার গর্জন শোনা গেল। স্পষ্ট বুঝতে পারলাম সে ওই সামনের উপত্যকা থেকে আমায় দেখছে। আমি মাটি থেকে মাত্র 8 ফুট ওপরে। এই পরিস্থিতিতে কেবলমাত্র 20 ফুট দূরে একটা হিংস্র নরখাতকের গর্জন যে কি ভয়ঙ্কর হয় তা সাধারণ লোকে বুঝতে পারবে না। দিনের বেলাতেই চোখের সামনে একটা বাঘ দেখলে হৃৎপিণ্ডের ধুকপুকানি বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। আর এই রাত 11টার অন্ধকারে জঙ্গলের মধ্যে একটা নরখাতকের গর্জন আমার কি অবস্থা করলো তা বলে বোঝাতে পারবো না। আমি জানি বাঘ সাধারণত প্রয়োজনের অতিরিক্ত শিকার করে না, কিন্তু যদি তার ব্যতিক্রম ঘটে? অবশ্য গাছের ডালে ভারসাম্য না হারালে ভয়ের কিছুই নেই। বাঘ এত উঁচুতে ঝাঁপ দেবে বলে মনে হয় না। তাই ওই গাছের ডালে বসেই একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ বাদে দেখি বাঘটা আবার সেই মোষের কাছে ফিরে এসেছে। তার নিঃশ্বাসের মৃদু শব্দ পাওয়া যাচ্ছে। এই সময় প্রথমে কয়েক ফোঁটা, তারপর মুষলধারে বৃষ্টি নামলো। বাঘ বাবাজি পালালেন মাথা বাঁচাতে, আর আমি বসে রইলাম গাছের ডালে। ওই আধারে গাছের ডাল থেকে নেমে আসা মূর্খামি কাজে চরম ঠান্ডায় বসে বসে ভিজতে থাকলাম। বৃষ্টি যখন থামলো তখন প্রায় 4টে। বসে বসে পায়ে ঝিঁঝি ধরে গিয়েছিল। ভোর হতে না হতেই বদ্রি তার লোকজন নিয়ে হাজির। বললাম, থ্যাংক ইউ ভাই, এই সকাল সকাল চা নিয়ে এসেছো, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। বন্দুকটা নামিয়ে দিলাম ওদের কাছে। তারপর সেই অবশ পা নিয়ে ঠপ করে নেমে এলাম মাটিতে। লোকজনেরা আমার পায়ে মাসাজ করতে শুরু করলো। বদ্রি শুধালো, তারপর কাল রাতে কি হলো বলুন। আফসোস করে বললাম, এর আগে স্রেফ কানের ওপর ভরসা করে কখনো গুলি চালায়নি। এই প্রথম চেষ্টা। কয়েক ইঞ্চির জন্য বাঘ বাবাজি পার পেয়ে গেছেন। বদ্রির বাগানে ফেরার সময় দেখি ভেজা মাটিতে বাঘের পায়ের ছাপ। সেটা বদ্রির বাগানের পাশ দিয়ে কাছের একটা জঙ্গলের দিকে চলে গেছে। আগুনের সামনে পোশাক বদলাতে বদলাতে শুধলাম, এই পথটা কোন দিকে গেছে? বদ্রি বলল, ওটা একটা ঘন জঙ্গলি উপত্যকার মধ্যে দিয়ে মিশেছে স্যার। আর ওই উপত্যকাটি শেষে আরেকটি জঙ্গলি উপত্যকা আছে, এবং ওই দুই উপত্যকার মাঝে একটা সরু নদী বয়ে গেছে। ওই জায়গাটায় বেশ খানিকটা ফাঁকা গাছপালাহীন জায়গা রয়েছে। আমার মনে হয় বাঘটা আজ সারাদিন ওখানেই পড়ে থাকবে। বললাম, বিটিংয়ের ব্যবস্থা করা যায় না? তবে যথেষ্ট লোক লাগবে কিন্তু। বদ্রির বাগানের প্রধান কর্মচারী গোবিন্দ সিং এর ডাক পড়ল। সব শুনে গোবিন্দ সিং বলল, কোনো চিন্তা নেই হুজুর,
আমি दोपहर करीब 30 आदमी इकट्ठा कर लेगा। দুপুরে খাওয়া দাওয়ার পর বদ্রি বলল, আপনারা 1 ঘন্টার মধ্যে নিজের জায়গা গিয়ে তৈরি করে নিন। গোবিন্দ, তুমি দলটাকে অর্ধেক করে নাও। 15 জনের সাথে তুমি যাও, আর বাকি 15 জনের সাথে আরেকজনকে পাঠাও। 1 ঘন্টা বাদে আমি একটা গুলি ছুড়বো, আর সেই আওয়াজের সাথে সাথে তোমরা 2 দল একসাথে বিটিং শুরু করবে, বুঝেছো? গোবিন্দ সিং ঘাড় নেড়ে বলল, জো হুকুম হুজুর। এর আগে বহু বিটিং শুনেছি এবং দেখেছি। লোকজন পাথর ছোড়ে হাতে তালি দিয়ে হই হই করতে করতে এগিয়ে যায়, যাতে বাঘ দুতরফ থেকে তাড়া খেয়ে ঠিক মাঝামাঝি একটি অপেক্ষাকৃত সুবিধাজনক জায়গায় গিয়ে আশ্রয় নেয়। আর শিকারী ঠিক সেই সময় লক্ষ্যভেদ করে। কিন্তু এমনও বহু বিটিংয়ের খবর আছে যা সফল হয়নি। উল্টে বিটিং করতে আসা লোকজন বিপদের মুখে পড়েছে। জঙ্গলের মধ্যে বেশ কিছু দূর গিয়ে মাছের ভনভনানি শুনতে পেলাম। আশেপাশে খুঁজে দেখি একটা গরুর আধ খাওয়া মৃতদেহ পড়ে আছে। খাবার ধরন দেখে বুঝলাম এ বেটা সেই বাঘিনীর কীর্তি। মৃতদেহর পাশ দিয়ে বেশ খানিকটা এগিয়ে যখন উপত্যকার মুখে পৌঁছালাম, ততক্ষণে বুঝতে পারলাম কি ভুল হয়ে গেছে। উপত্যকার চারিদিক জঙ্গলে ঘেরা, আর আমি তার এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে বিটিং শুরু করলে বাঘিনী যে কোনো অন্ধকার থেকে বেরিয়ে এসে হঠাৎ আমার ওপরই ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু তখন আর কিচ্ছু করার নেই, কারণ আমি এসব ভাবতে ভাবতেই বদ্রির গুলি চালানোর শব্দ শুনতে পেলাম। আর সাথে সাথে আমার ডাইনি এবং বায়ে লোকজনের হৈ হৈ চিৎকার, চেঁচামেচি, হাততালি এবং আরও নানান রকমের শব্দে সমগ্র উপত্যকা মুখর হয়ে উঠল। বুঝতে পারলাম তৈরি হয়ে নিতে হবে, কিন্তু বিধি বাম। বিটিংটা সম্পূর্ণ ভুল পথে চালিত হলো। একবার ডাইনে, একবার বায়ে, এইভাবে চলতে চলতে একসময় সমস্ত বিটাররা আমার কাছে এসে হাজির হলো, অথচ বাঘের দেখা পাওয়া গেল না। ঝোপঝাড় ডিঙিয়ে আস্তে আস্তে সকলের পোশাকে কাটা গাছের খোঁচা লেগে সবাই অস্থির হয়ে উঠেছে। তারা সবাই সেখানেই বসে পড়ে নিজেদের কোচর থেকে খাবার বের করে খেতে শুরু করলো। আমি আর গোবিন্দ সিং এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ গোবিন্দের চোখ মুখ দেখে পিছন ফিরে তাকালাম। দেখলাম সেই বাঘিনী ধীর পায়ে রাজকীয় ভঙ্গিতে আমাদের দিকেই এগিয়ে আসছে। জঙ্গলের মধ্যে যখন একটা প্রাপ্তবয়স্ক বাঘ বা বাঘিনী আপনার দিকে হেঁটে এগিয়ে আসবে, একমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে কি চলে। আর সবচেয়ে বেশি যেটা চলে সেটা হলো আপনার মনের মতো লক্ষ্যভেদ করার সুযোগ হাতছাড়া হওয়ার ভয়। এর আগে আমি কোনো বাঘিনীকে এত আস্তে চলতে দেখিনি। মুক্তেশ্বরের লোকেরা একে খোড়া বাঘিনী বলে ডাকে, কিন্তু তার খোড়া হওয়ার কোনো লক্ষণই আমি দেখতে পেলাম না। নদী থেকে সে তখনও প্রায় 300 গজ দূরে। আমাদের দিকে একটু কোণ করে সে এগিয়ে আসছিল। ফিসফিস করে আমরা লোকজনদেরকে বললাম, কেউ একদম নড়বে না, এক ফোঁটা নড়াচড়া হলেই কিন্তু বাঘ সতর্ক হয়ে যাবে। গোবিন্দ সিং চাপা ফ্যাস ফ্যাসে গলায় বলল, স্যার क्या सोच रहे हैं? এখান থেকে বাঘটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এত দূর থেকে গুলি চালালে কাজ হবে না। অথচ আরেকটু যে এগিয়ে যাব সেও উপায় নেই। জায়গাটায় কোনো বড় পাথর কিংবা নিদেন পক্ষে মোটা গাছপালাও নেই যে তার আড়াল থেকে গুলি চালাবো। অথচ এই সুযোগ আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। একটু এদিক ওদিক চাইতেই একটা প্রাকৃতিক সুড়ঙ্গ চোখে পড়ল। আতখাওয়া গরুটাকে এই সুড়ঙ্গের মুখেই দেখেছিলাম। কাঁটা ঝোপের ভিতর থেকে
দৌড়ে গিয়ে সুড়ঙ্গের অন্য পারে ঢুকলাম। বেশ কিছু কাঁটা আমার গায়ে মাথায় বিঁধে গেল। যন্ত্রণায় একটা অস্ফুট উহ করে উঠলাম আমি। হঠাৎ হাড় চিবানোর মর্মর শব্দ শুনতে পেলাম। বুঝলাম বাঘিনী আমার আগেই সে সুড়ঙ্গে এসে পৌঁছেছে। আত খাওয়া গরুটা দিয়েই সেই সম্ভবত গত রাতের খিদে মেটানোর উদ্যোগ নিয়েছে। বাঘিনী যদি খাওয়া দাওয়ার পর আবার খোলা ময়দানে গিয়ে পড়ে তবেই শিকার করার সুযোগ পাওয়া যাবে, নচেত নয়। মনে মনে ভাবলাম, একবার যদি ব্যাটাকে সুড়ঙ্গের বাইরে আনা যেত। এমন সময় খচমচ শব্দে পিছনে ফিরে দেখি কাঁটা ঝোপে আমার টুপিটা পরে থাকতে দেখে গোবিন্দ সিং সেই টুপি নিয়ে এসেছে আমায় দেওয়ার জন্য। বোকা আর কাকে বলে, তার হাত ধরে টেনে বসিয়ে দিলাম সুড়ঙ্গের মুখে। কান পেতে বাঘের হাড় চিবানোর শব্দ শুনে সে ভয় সিটিয়ে গেল। কি করব আর কি করব না এইসব ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম আমি। আর প্রায় সঙ্গে সঙ্গেই সেই বাঘিনী দেখে ফেলল আমায়। মিনিট খানেক সব চুপ। সেও বোধ করি আমার মতোই পরবর্তী পদক্ষেপ মেপে নিচ্ছিল। আর তারপরে খাওয়া ফেলে রেখে ওপরের পাহাড়ের দিকে উঠতে শুরু করলো সেই বাঘিনী। বুঝলাম সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। তড়িঘড়ি বন্দুক বের করে টেনে দিলাম ঘোড়া। আর প্রায় সাথে সাথেই সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো পাশের একটা ঝোপে। বাঘিনীটি গুলির শব্দে পিছন ফিরে পাহাড়ের বদলে এবার নদীর দিকে লাফ দিল। আমি বুঝতেও পারলাম না যে সেই গুলি বাঘের এক চোখে গিয়ে লেগেছে। কাজেই সে ভীত সন্ত্রস্ত বাঘিনী সরাসরি আমার দিকে ধাওয়া করল। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। আন্দাজ 2 গজ দূরত্বে এসে পড়ার পর তার ঘাড় তাক করে বন্দুকের অবশিষ্ট গুলিটা চালিয়ে দিলাম। .500 বুলেটের আঘাতে সেই বাঘিনী প্রায় 50 ফুট নিচের নদীর জলে ছিটকে পড়ল। উকি দিয়ে দেখলাম জলের মধ্যে বাঘিনীর পিঠের একাংশ ডুবে রয়েছে। তার হাত পা শূন্যে তোলা, তার পিঠের ক্ষত থেকে রক্ত বেরিয়ে নদীর জল লাল হয়ে উঠেছে। গোবিন্দ তখনও নিজের জায়গায় বসেছিল। আমার ইশারায় সে উঠে এলো। তারপর বাঘের অবস্থা দেখে খটম সুর খটম করে চেঁচাতে আরম্ভ করলো সে। তাকে দেখা দেখি তার দলের বাকি 30 জনও হৈ হৈ করে উঠল। পূর্বের কথা মতো আমাদের হর্ষোল্লাস শুনে বদ্রী তার শটগান থেকে 10 রাউন্ড গুলি চালালো। মুক্তেশ্বর এবং আশেপাশের বহু গায়ে শোনা গেল সেই গুলির শব্দ। বাঘ মারা যাওয়ার আনন্দে দলে দলে লোক এসে ভিড়তে লাগলো এই উপত্যকায়। আগ্রহী জনতা লতাপাতায় মুড়ে সেই বাঘিনীকে তুলে আনলো জল থেকে। তারপর একটা বাঁশের দোলায় চড়িয়ে তাকে নিয়ে আসা হলো বদ্রীর আপেল বাগানে। চাটা খেয়ে লণ্ঠনের আলোয় আমি বাঘের ছাল ছাড়ালাম। আর তখনই বুঝতে পারলাম তার খোঁড়া হয়ে যাওয়ার আসল রহস্য। সজারুর কাটা ঢুকে সৃষ্ট ক্ষতগুলো তখনও বেশ তাজা ছিল। বদ্রী বলল, করবেট সাহেব, আজ রাতটা এখানেই থেকে যান। কিন্তু সে উপায় ছিল না। সে রাতেই বাঘের ছাড়িয়ে নেওয়া ছাল কাঁধে করে আমরা 2 সঙ্গীকে নিয়ে ফিরে এলাম মুক্তেশ্বরে। পোস্ট অফিসের সামনে সে বাঘের ছাল মেলে দিলাম, কারণ লোকের ভয়ে দূর হওয়া প্রয়োজন। নরখাদকে শিকার করতে পারলে আমার মনে একটা আত্মতুষ্টির ভাব আসে। মনে হয় আমি এমন একটা কাজ করলাম যেটা করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছিল। মনে হয় আমি একজন কঠিন প্রতিপক্ষকে তারই মাটিতে দাঁড়িয়ে পরাজিত করেছি। যেমন আজ মনে হচ্ছে পৃথিবীর বুকে আরও একটু জায়গা আমি সেই সাহসী বাচ্চা মেয়েটির জন্য নিরাপদ চারণভূমি করে যেতে পারলাম।
হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।